হ্যালো, স্যার শোনা যাচ্ছে স্যার? রেসপন্স না করলে বুঝতে পারি না। ভিডিও অফ রাখবেন না, প্রত্যেক অন করবে, ভিডিও থাকবে তাদেরকে অ্যাসোসিয়েট করা হবে। বুঝতে প্রবলেম না হয় যদি অন করতে যাতে আমাদের বুঝতে প্রবলেম না হয়। ক্লাস পার্সেন্টেজ গুলো রেকর্ড করা হবে, এখান থেকেও কানেক্ট করে। ঠিক আছে, ক্যামেরা অন থাকবে, সাউন্ডটাকে অফ করে রাখবে। ক্লাস প্রেজেন্ট থাকবে। আর কোনো প্রবলেম যদি মনে করো বা কোনো ডিফিকাল্টি যদি অ্যারাইজ করে, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে প্রয়োজনে আলাপ করতে পারবো। ওকে, আজকে আমাদের ক্লাস ছিল গেস্ট ডিসঅর্ডার। তোমরা মনিটর বুঝতে পারি না, সাউন্ড স্যার ব্রেক হয়ে আসতেছে। এখন শোনা যায়? জি স্যার, এখন শোনা যাচ্ছে। তুমি রেসপন্স করবে। গেট ওকে। গেট বলতে কি বুঝি আসলে? গেট বলতে the way of ambulation or locomotion. আমরা গেট ডিসঅর্ডার বলতে বুঝি যে ওয়ে অফ লোকোমোশন অর অ্যাম্বুলেশন। কথা বোঝা যায় এখন? হ্যালো, স্যার ক্লিয়ার না স্যার? ডিসকানেক্ট হয়ে গেছে। স্লাইড করুন। হ্যালো, হ্যালো, স্যার আপনার সাউন্ড স্যার একো হচ্ছে স্যার। এখানে আপনারা তো দুইটা আইডি থেকে ঢুকে আছেন, তো স্যার একটা মিউট করেন স্যার। হ্যালো, এটা কমিট কর। এখন বোঝা যায়? তোমরা বুঝতে পারো এখন? জি স্যার। জি স্যার। তোমাদের সাউন্ড যদি ডিস্টার্ব করে তাহলে আমাকে জানাবে। ওকে স্যার। আমরা গেট বলতে সাধারণত মিন করি ওয়ে অফ অ্যাম্বুলেশন অর লোকোমোশন। ওকে,
এটা কি পার্টকে ইনভলভ করে, যে স্ট্রাকচার গুলো ইনভলভ করে গেট মুভমেন্ট, গেট জেনারেশনে, তার মধ্যে আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো বোনস, মাসেলস এবং জয়েন্ট। এই তিনটা মাসেল, জয়েন্টস, বোন এবং নার্ভ, এই চারটা স্ট্রাকচার নিয়ে আমাদের গেট ডিসঅর্ডারটা আমরা সাধারণত গেটগুলো জেনারেশন হয়। কম্পোনেন্টস গুলো, বোন বললাম একটা, জয়েন্টস একটা, মাসেলস একটা, নার্ভস একটা, এবং সাইকি। দ্যাট ইজ, one should be prepared psychologically or mentally for the gate. আমাকে হাঁটতে আগে মানসিকভাবে তৈরি থাকতে হবে, আমি হাঁটতে চাই, সেটাকে বলা হচ্ছে সাইকি। সুতরাং আমরা এই কটা কম্পোনেন্ট গেটের পাবো। গেট সাইকেল বা হাঁটার যে সাইকেল, যেটা আমরা সাধারণত প্রতিদিন যেভাবে হাঁটি, সেই সাইকেলটা কি? ইট ইজ এ সিকোয়েন্স ফর ওয়াকিং and it may be summarized as follows. প্রথম হলো সিগন্যাল আসতে হবে, সিগন্যাল ফর দি গেট or walking, that we call registration and activation. It starts in the central nervous system. Central nervous system এ ব্রেইনে হাঁটার জন্য প্রথমে সিগন্যালটা তৈরি হতে হবে। This signal, it is transmitted to the gate system in the periphery for performing the gate. Peripheral the components গুলো বললাম, bones, joints, muscles, nerves এবং সাইকোলজিক্যাল যে পার্টটা। তাহলে চারটা পার্টের মধ্যে, আমাদের কম্পোনেন্ট পার্টগুলোর মধ্যে আমাদের এই সিগন্যালটা ট্রান্সমিট হইতে হবে। ট্রান্সমিটেড হওয়ার পরে কি কাজগুলো হলো? এক নম্বর হলো কন্ট্রাকশন অফ দ্য মাসেলস, মাসেল কন্ট্রাক্ট করা শুরু করবে। সেকেন্ড ফেজে মাসেল কন্ট্রাকশনের জন্য সেভারাল ফোর্স জেনারেশন হবে বা ফোর্স তৈরি হবে। থার্ড হলো রেগুলেশন অফ ফোর্সেস এন্ড দ্য মুভমেন্ট। আমরা কতটুকু মুভ করব, কতটুকু একটা জয়েন্ট মুভ করবে সামনের দিকে, বা কতটুকু অ্যাক্টিভিটিস হবে, সেটা রেগুলেট করতে হবে এবং একটা আরেকটার মধ্যে কোঅর্ডিনেশন থাকতে হবে। রেগুলেশন অফ দি জয়েন্ট ফোর্সেস এন্ড দি মুভমেন্ট। 4 নম্বর হলো জেনারেশন অফ দি গ্রাউন্ড রিঅ্যাকশন ফোর্সেস। আমরা মাটিতে যে পাটা দিয়ে সামনে প্রসিড করব, সেই মাটিতে পা দিয়ে কতটুকু ফোর্স দিলে সামনের দিকে আগানো যাবে, এটাকে জেনারেট করবে। এই কটা স্টেপ আমাদের এই কাজগুলো করতে হবে। এবং এইটা করতে গিয়ে যে স্টেপ গুলো হয় গেটের, নাম্বার 1, আমরা যখন একটা চিন্তা করি, আমি যদি ডান পাটা সামনে দিতে চাই, প্রথম ডান পা দিয়ে শুরু করলাম হাঁটতে গিয়ে, তাহলে প্রথম হলো হিল স্ট্রাইকস। তোমরা একটু খেয়াল করো, প্রত্যেকে নিজের পা দিয়ে দেখো, আমরা ডান পা সামনে দিলে প্রথম দেখি হিলটা। যেমন এখানে ছবিতে যেটা দেখা যায়, এটাকে দেখো, এটা হলো প্রথম স্টেপটা। এই ডান পাটা যেটা শেডেড আছে, এই শেডেড পাটাকে সামনে দিল, দিয়ে হিলটা দিয়ে স্ট্রাইক করলো গ্রাউন্ডকে। সেকেন্ড স্টেপ হলো ফুট ফ্ল্যাট টু দি গ্রাউন্ড, পাটা মাটিতে ফ্লোরে তুমি হরাইজন্টাল করে বসাই দিলে, সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি হলো? মিড স্ট্যান্স, পিছনের পাটা তুলে নিয়ে আসলাম, পিছনের পা যেটা ছিল বা লেফট ফুট যেটা ছিল, লেফটটাকে তুলে নিয়ে আসলাম। ফোর্থ হলো হিল অফ দ্য গ্রাউন্ড, দ্যাট ইজ দ্য রাইট, যেটা দিয়ে আমি হাঁটা শুরু করেছিলাম, তাইলে ফুটটাকে মাটির থেকে তুলে নিয়ে আসলাম, টো অফ দ্য গ্রাউন্ড। তারপর হলো পায়ের আঙ্গুলগুলো, তাহলে এই যে স্টেপ গুলো। আর লাস্ট হলো মিড সুইং। মিড সুইং হলো আমি বডিটাকে সামনে আগায় নিলাম, বাট বাকি যে পার্টটুকু থাকলো সেটুকু নিলাম। তাহলে যে কটা স্টেপ, এই 6টা স্টেপ আমরা সাধারণত বা পেজে আমাদের একটা গেট কমপ্লিট হয়, অথবা এটাকে সাইকেলও বলা হয়। ফার্স্টটা হলো হিল স্ট্রাইক দ্য গ্রাউন্ড, দ্যাট ইজ আমার পায়ের মুড়ি যেটা বলি আমরাকে, বা বল যেটাকে বলি, সেটা মাটিতে টাচ করলো। সেকেন্ড হলো ফ্লোরে পাটা বা ফুটটাকে ফ্ল্যাট হয়ে গেল। থার্ড হলো গিয়ে মিড স্ট্যান্স বা পিছনের পাটাকে উঠে নিয়ে আসলাম। ফোর্থ হলো হিল অফ দ্য গ্রাউন্ড, হিল থেকে পাটা উঠে আসলো, টো অফ দ্য গ্রাউন্ড। প্রথম হিলটা, তারপর হলো টোটা,
অ্যান্ড মিড সুইং, তার বডির উপরের পার্টটা সামনে আগায় নিলাম। তাহলে এইটা যদি করা হয় তাহলে একটা সাইকেল কমপ্লিট হলো। দিস আর দি সাইকেল অর ফেজেস অফ এ গেট, যেটা নর্মাল গেটের একটা অংশ। এবং এই স্টেপটুকু মনে রাখবে, তোমরা যখন হাঁটবে, হাঁটতে গিয়ে দেখো যে প্রত্যেকটা স্টেপ একটা গেটের সাথে রিলেটেড, এই স্টেপগুলো আসছে কিনা। দেন ইজ দ্য ক্লাসিফিকেশন অফ দি গেট। এবং ক্লাসিফিকেশন অফ দি গেট গুলো আমরা কটা কম্পোনেন্ট বলেছিলাম? 4টা। একটা হলো জয়েন্ট, সেকেন্ড হলো মাসেল, থার্ড হলো বোনস, এবং ফোর্থ হলো নার্ভস। আর একটা কম্পোনেন্ট ছিল সাইকি। তাহলে ফার্স্ট এই কম্পোনেন্ট গুলো বেস করে আমাদের গেটটাকে আমরা ক্লাসিফাই করতে পারি। ক্লাসিফিকেশনে জয়েন্টের, বোনসের যে অ্যাবনর্মালিটির জন্য যে গেট হবে সেটাকে বলা হবে অস্টিওজেনিক গেট। বোনে যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে তাহলে তার জন্য যে গেট অ্যাবনর্মালিটি হবে সেই গেটটাকে আমরা অস্টিওজেনিক গেট বলবো। মাসেল অ্যাবনর্মালিটির জন্য যে গেট হবে বা যে ক্লিনিক্যাল টাইপের গেট পাবো সেটাকে বলবো মায়োজেনিক গেট। জয়েন্ট অ্যাবনর্মালিটির জন্য যে গেট হবে we will call it arthrogenic gait. Then neurological abnormalityর জন্য যে গেট হবে সেটাকে বলা হবে নিউরোজেনিক গেট, এবং সাইকোলজিক্যাল অ্যাবনর্মালিটির জন্য যে গেট হবে সেটাকে বলা হবে সাইকোজেনিক গেট। তাহলে যে পাঁচটা কম্পোনেন্ট আমাদের ছিল: বোনস, জয়েন্টস, মাসেলস, নার্ভ অ্যান্ড সাইকোলজি। এই পাঁচটা কম্পোনেন্ট উপর বেস করে গেট গুলোকে ক্লাসিফিকেশন করা হবে, এবং কম্পোনেন্ট অনুযায়ী যদি আমরা নাম করি, নামকরণ গুলো অস্টিওজেনিক, মায়োজেনিক, আর্থ্রোজেনিক, নিউরোজেনিক অ্যান্ড সাইকোজেনিক গেট। দেন কোঅর্ডিনেশন অফ দি মুভমেন্ট। আমরা যখন নর্মাল হাঁটি তখন আমাদের হাঁটতে গেলেই নড়ছে পা দিয়ে আমরা হাঁটছি, কিন্তু হাত দুটো নড়তে থাকে, সামনে আপার লিম্ব দুটো নড়তে থাকে। তাইলে কোঅর্ডিনেশন আপার এবং লোয়ার লিম্বের কোঅর্ডিনেশনের সাথে আমাদের মুভ করতে হয়, এবং আপার এবং লোয়ার লিম্ব গেটের সাথে কোঅর্ডিনেট করে সাধারণত মুভ করে। এটা আমরা ভালোভাবে বুঝতে পারি কখন, এবং বিভিন্ন ধরনের ওয়াকিং আমরা করি সাধারণত। ওয়াকিং অ্যালং দ্য স্ট্রেট লাইন, আমরা একটা সোজা একটা লাইন বরাবর হাঁটতে পারি। টেন্ডেম গেটটা হলো একটা গ্রেট টোর সাথে সাথে যদি আমরা পা বসাই, আমি প্রথমে একটা পা বসাইলাম এবং গ্রেট টো লাগানো আর একটা পা বসাইলাম, মাঝখানে কোনো গ্যাপ না দিয়ে। লঙ্গিটিউডাল যদি আমি চিন্তা করি তাহলে এক পায়ের পরে আর এক পা, ওয়ান স্টেপ অ্যান্ড দেন অ্যানাদার উইদাউট এনি গ্যাপ বিটুইন দ্য ফিট বা ফুট। তাহলে এখানে যে গেটটা হবে সেটাকে বলা হবে টেন্ডেম গেট। এই টেন্ডেম গেটটা যদি গেট অফ নর্মালিটি থাকে তাহলে আমরা অনেক সময় পরীক্ষা করতে পারি এটা দিয়ে গেট অফ নর্মালিটি আছে কিনা। হিল শিন টেস্ট, গেট অ্যাবনর্মালিটি গুলোর পরীক্ষা এগুলো বেসিক্যালি টেস্ট ফর গেট অ্যাবনর্মালিটি। হিল শিন টেস্ট, হিল পায়ের যে মুড়ি যেটাকে আমরা বলি, হিল তো সবাই আমরা চিনি, এবং শিন অফ দি টিবিয়া। হিল কোনো গেট অ্যাবনর্মালিটি আছে কিনা, যদি কোনো পেশেন্ট বেড রিডেন থাকে অথবা হাঁটতে না পারে তাহলে শো অবস্থায় আমরা এটা টেস্ট করি। এই টেস্টটাকে বলি হিল শিন টেস্ট। টেস্টটা সাধারণত করা হয় যে হিলটাকে, রাইট ফুট যেটা আছে রাইট ফুটের হিলটাকে লেফট টিবিয়ার শিন যেটা আছে সেই শিন বরাবর মুভ করতে বলা হয়, ফ্রম নি টু অ্যাঙ্কেল। নি থেকে অ্যাঙ্কেল পর্যন্ত এক পায়ের হিল দিয়ে অন্য পায়ের শিনকে যদি আমরা স্ট্রেট ওয়েতে উপর থেকে নিচ দিকে নিচে অথবা নিচ থেকে উপর দিকে স্ট্রেট লাইন বরাবর টেনে আনতে পারি, এটাকে বলা হবে হিল শিন টেস্ট। কারো যদি গেট নর্মালিটি থাকে, স্পেসিফিক্যালি সেরিবেলার গেট, এটা আমরা পরে পাবো, তাইলে সেই সেরিবেলার গেটে আমাদের হিল শিন টেস্টটা পজিটিভ হয়, অর্থাৎ তারা স্ট্রেট লাইনে মুভ করতে পারে না। ক্যান ইউ ফলো মি? হ্যালো, ইয়েস স্যার। Yes, Yes, sir. sir. ওকে, আমার এই কথাটুকু বোঝা গেছে? Ji, Ji, sir. sir. হিল শিন Yes, টেস্ট, sir. হিল শিন টেস্ট বলতে আমি আবার বলি, এক পায়ের হিল অন্য পায়ের শিন বরাবর নিচ থেকে অ্যাঙ্কেল পর্যন্ত স্ট্রেট ওয়েতে নিচে নামানো এবং উপরে উঠে নিয়ে আসা, হিলকে টাচ করে। এটা যদি কেউ মুভ করতে পারে বা এটা, তাইলে বোঝা যাবে তার গেট অ্যাবনর্মালিটি নেই। ওকে, দেন ড্র এ সাইকেল ইন দ্য এয়ার। আমরা হাত দিয়ে একটা সাইকেল ড্র করতে পারি এয়ারের মধ্যে। এটা যদি পা দিয়ে করা যায়
পা দিয়ে যদি আমি একটা আরবিটারি অথবা একটা ভার্চুয়াল সার্কেল স্পেসের মধ্যে, দ্যাট ইজ এয়ারে, একটা সার্কেল যদি কমপ্লিট করতে পারি পাটাকে মুভ করে, তাহলে এটা একটা গেট অ্যাবনর্মালিটি টেস্ট। সুতরাং আপার এবং লোয়ার লিম্বে গেট অ্যাবনর্মালিটি টেস্ট গুলো অনেক রকমের আছে এবং কোঅর্ডিনেশন করতে আমরা এগুলো সাধারণত বেডসাইড ইউজ করি। গেট ডিসঅর্ডার আপার মোটর নিউরন লিশনে গেট ডিসঅর্ডার হয়। তোমরা আপার মোটর নিউরনের ডেফিনেশন কি বলতে পারো বা জানা আছে? আপার মোটর নিউরন কোনটা? কোনো একজন রেসপন্স করো। Pyramidal cells and its axons. পিরামিডাল সেল এন্ড রিজেকশন, গুড। এর সাথে আর কেউ কিছু অ্যাড করবে বা তুমি কি আর একটু অ্যাড করবে? আপ টু হোয়াট? আপ টু দ্য এক্সটেন্ট অফ কোন পর্যন্ত যাবে? পিরামিডাল সেল এবং অ্যাক্সন গুলো শেষ হবে The anterior horn cell পর্যন্ত of the spinal cord. এন্টিরিয়র হর্ন সেল অফ দ্য স্পাইনাল কর্ড, যেগুলো স্পাইনাল কর্ডে যাবে, আর অন্য কোথাও যাবে না। ব্রেন স্টেমে যাবে, ব্রেন স্টেমে মোটর ক্রানিয়াল নার্ভস যেগুলো আছে সেখানে যাবে না। স্যার ওগুলা তো লোয়ার মোটর নিউরন। আমি পিরামিডাল সেল অথবা পিরামিডাল সেলগুলো আছে কোথায়? সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স থেকে যে পিরামিডাল সেলের যে অ্যাক্সন গুলো উৎপত্তি হলো সেগুলো শেষ হবে কোথায় গিয়ে? আইদার দি anterior horn cell of the spinal cord or the motor cranial nerve nuclei in the brainstem. তাহলে দুইটা গ্রুপ, দুইটা ভাগ হয়ে যাবে। একটা যাবে কোথায়? মোটর নিউক্লিয়াই বা মোটর সেলস দি cranial nerve nuclei in the brainstem। আর একটা গ্রুপ যাবে কোথায়? anterior horn cells of the spinal cord, এটা মোটর সেল। তাহলে এই পিরামিডাল সেল and their axon up to anterior horn cell of the spinal cord and the motor cranial nerve nuclei, এটা হলো আমাদের আপার মোটর নিউরন। ডেফিনেশন ইজ ভেরি গুড, এবং এটুকু মনে রাখতে পারলে আমি মনে করি যে অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে যাবে। লোয়ার মোটর নিউরন ডেফিনেশন কেউ বলো তো? Anterior horn cell and cranial motor nerve nuclei is called. এর সাথে একজন প্রয়োজন হবে, and their axons up to Periphery. The effector skeletal up to effector organ, that is the muscle or others. তাহলে আমরা আপার মোটর নিউরন পেলাম, পিরামিডাল সেল and their axon up to anterior horn cells of the spinal cord and motor cranial nerve nuclei। আর লোয়ার মোটর নিউরন হলো anterior horn cell and the motor cranial nerve nuclei with their axon up to the effector organs, এটা হলো লোয়ার মোটর নিউরন। তাহলে গেট ডিসঅর্ডারের মধ্যে আপার মোটর নিউরন বা লোয়ার মোটর নিউরনের ডিফেক্টের জন্য গেট হতে হবে। তাহলে একটা হলো আপার মোটর নিউরন, সেকেন্ড হলো লোয়ার মোটর নিউরন ডিফেক্ট যদি হয় তাহলে সেখানেও গেট অ্যাবনর্মালিটি হবে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. Yes, sir. থার্ড হলো সেরিবেলাম। সেরিবেলাম আমাদের একটা অর্গান, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, যেটা আমাদের বিভিন্ন মুভমেন্ট গুলোকে কোঅর্ডিনেট করে, তাই না? তাহলে সেরিবেলাম যদি অ্যাবনর্মাল হয় তাহলে সেরিবেলার অ্যাবনর্মালিটিতেও আমাদের গেট ডিসঅর্ডার হবে। এক্সট্রা পিরামিডাল সিস্টেম, আমাদের ব্রেন স্টেমে যে নিউক্লিয়াই গুলো আছে, এক্সট্রা পিরামিডাল সেল যেগুলো আছে, তাহলে এক্সট্রা পিরামিডাল মধ্যে আমাদের কি কি অর্গান আছে না মনে আছে? আমরা এক কথায় কি বলি? বেসাল গ্যাংলিয়া, তাই না? জি আমাদের স্যার। এক্সট্রা পিরামিডাল যে অর্গান গুলো আছে বেসাল গ্যাংলিয়া, এখানে যদি কোনো অ্যাবনর্মালিটি হয় তাহলে আমাদের গেট অ্যাবনর্মালিটি। বেসাল গ্যাংলিয়া অলসো কোঅর্ডিনেটস দ্য মুভমেন্ট লাইক সেরিবেলাম। তাহলে প্রাইমারিটা হলো আমাদের সেরিব্রাল কর্টেক্স, সেকেন্ডারি হলো সেরিবেলাম এবং এক্সট্রা পিরামিডাল সিনড্রোম, এক্সট্রা পিরামিডাল অর দি বেসাল গ্যাংলিয়া। তাহলে এই কটা অ্যাবনর্মালিটি, তাইলে গেট ডিসঅর্ডার আমাদের এই কটা জায়গায় লিশনের জন্য হতে পারে। আর এটা হলো নিউরোলজিক্যাল। আমরা বাকি যেটা জয়েন্টস এবং বোনসে বলছিলাম এবং মাসেল, সেগুলো পরে আসবে। ক্লাসিফিকেশন অফ দি গেট, এখানে গেটকে ক্লাসিফাই করছে, এখানে 8 রকমের গেট ক্লাসিফিকেশন এখানে করা হয়েছে। আমরা একটু আগে একটা বলছিলাম অ্যাকর্ডিং টু দ্য কম্পোনেন্ট বলেছিলাম, অস্টিওজেনিক, মায়োজেনিক, আর্থ্রোজেনিক, নিউরোজেনিক, সাইকোজেনিক, মনে আছে 5টা? জি স্যার। জি স্যার। এখানে আবার 8 টাইপের ক্লাস, এখানে
8 ধরনের ক্লাসিফিকেশন দেখো। হেমিপ্লেজিক গেট, মোস্ট অফ দি গেট এক্সেপ্ট দি মায়োপ্যাথিক গেট, এখানে যেটা মায়োপ্যাথিক গেট ছাড়া বাকি সবগুলো গেট হলো নিউরোলজিক্যাল গেট। বাকি সবগুলোই নিউরোলজিক্যাল গেট। মায়োপ্যাথিকটা কি ধরনের গেট? অ্যাবনর্মালিটি, মাসেল অ্যাবনর্মালিটি। ওকে, তাহলে হেমিপ্লেজিক গেট, তোমরা স্ট্রোকের পেশেন্ট দেখেছো, স্ট্রোকের পেশেন্ট গুলো হেমিপ্লেজিক গেট অথবা বডি এক সাইড যদি মুভ করতে না পারে তাইলে যে গেট পাওয়া যাবে সেটা হলো হেমিপ্লেজিক গেট। ডাইপ্লেজিক অর স্পাস্টিক গেট, দেখবে যে পা একদম শক্ত করে সোজা করে কাঠের মতো বা আর্টিফিশিয়াল লিম্ফ দিয়ে যেরকম হাঁটে সেটাকে বলা হবে স্পাস্টিক গেট, পাটাকে বেন্ড করতে পারছে না। নিউরোপ্যাথিক গেট, নিউরোলজিক্যাল একটা দ্যাট ইজ এ পেরিফেরাল নিউরোপ্যাথি থাকে, সেখানে নিউরোপ্যাথিক গেট হতে পারে। মায়োপ্যাথিক এটা মাসেল অ্যাবনর্মালিটির জন্য। মায়োপ্যাথিক গেটের আরেকটা নাম হলো ওয়ার্ডলিং গেট, WADLING, ওয়ার্ডলিং গেট। এটা তোমরা যারা হাঁস দেখছো, পাতিহাঁস বা রাজহাঁস, জি স্যার। পাতিহাঁস বিশেষ করে, পাতিহাঁস যখন খাওয়ার পরে মুভ করে সেই মুভমেন্টটা কারো মনে পড়ে? সেই মুভমেন্টটাকে তুমি কল্পনা করো, তাহলে কি হবে, বডিটাকে স্ট্রেট করে রাখে। বডিটাকে স্ট্রেট করে রাখলে সে হাত দুটোকে নাড়াবে এবং পাটাকে যেভাবে সামনের দিকে প্রসিড করে এটাকে বলা হয় ওয়াডলিং গেট অথবা মায়োপ্যাথিক মাসেলের জন্য। এবং মায়োপ্যাথিক গেট বলে আমরা বেশি করে মাসেল ডিসঅর্ডারে যেটা মায়োপ্যাথি আছে সেখানে পাওয়া যেতে পারে। এটা আরেকটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা তোমরা হয়তো শুনতে ভালো লাগবে না। আমাদের প্রেগনেন্ট মাদার যারা আছেন, ফুল টার্মে যখন হয় তখন যে হাঁটাটা হয় সেটাকে দেখবে, এটাকে কম্পেয়ার করা হয়েছে মায়োপ্যাথিক বা ওয়াডলি গেটের সাথে। পার্কিনসন্স গেট, পার্কিনসনের যে পেশেন্ট, পার্কিনসনের ডিজিজের নাম শুনেছো? জি স্যার। পার্কিনসনিজম, পার্কিনসনিজমটা সাধারণত বেজাল গ্যাংলিয়ার অ্যাবনর্মালিটির জন্য হয়ে থাকে, একটা ডিজেনারেটিভ ডিসঅর্ডার, এবং এখানে এক ধরনের স্পেসিফিক গেট হয় সেটাকে বলা হয় পার্কিনসন গেট। কোরিফর্ম, এটাও আলাদা, কোরিয়া, কোরিয়া CHOREA, কোরিয়া, কোরিয়া একটা অ্যাবনর্মালিটি আছে, ইনভলন্টারি মুভমেন্ট হয় সেখানে, এবং এটাও বেজাল গ্যাংলিয়ার ডিজিজের জন্য এখানে কোরিফর্ম মুভমেন্ট হয় এবং কোরিফর্ম গেট বলি আমরা এটাকে। অ্যাটাক্সিক গেট অর সেরিবেলার গেট, সেরিবেলার গেটের আরেকটা নাম হলো ড্রাঙ্কেন গেট। ড্রাঙ্কেন হলো মদ্যপান করা অবস্থায় যদি কেউ মাতাল হয় তাহলে যেভাবে হাঁটে সেই হাঁটাটাকে বলা হবে অ্যাটাক্সিক অর সেরিবেলার গেট। সেন্সরি গেট, যদি কারো পেরিফেরাল নিউরোপ্যাথি হয়, সেন্সরি টাইপের যে নিউরোপ্যাথি সেটাকে বলা হবে সেন্সরি গেট। তাহলে আমরা গেটগুলো ক্লাসিফিকেশন একটু বোঝার চেষ্টা করব আমরা। এবং আমি প্রথমেই যে বলেছিলাম কম্পোনেন্ট অনুযায়ী ভাগ করো তাহলে মনে রাখতে সহজ হবে, নার্ভ, মাসেল, বোন, জয়েন্টস এবং সাইকোলজিক্যাল। এখানে বলা হলো যে গেট, 8টা গেটের নাম বলছি আমি, এখানে মায়োপ্যাথিক গেট বাদ দিয়ে সবগুলোই নিউরোজেনিক গেট। তার মধ্যে হেমিপ্লেজিয়াতে হেমিপ্লেজিক গেট, স্পাস্টিক গেট হলো ডাইপ্লেজিয়াতে হয়, নিউরোপ্যাথিক গেট নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটির জন্য, মায়োপ্যাথিক মাসেলের জন্য, পার্কিনসনের জন্য পার্কিনসনিয়ান গেট, এর আরেকটা নাম হলো ফেস্টিনিয়ান গেট। আর কোরিফর্ম যেটা কোরিয়ার জন্য হবে অ্যাটাক্সিক গেট, সেরিবেলার ডিজেনারেশন হবে, এবং সেন্সরি গেট সেন্সরি অ্যাবনর্মালিটির জন্য হবে। এখন অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট, আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? অ্যাপ্রোচ টু দ্য পেশেন্টে আমরা সাধারণত হিস্ট্রি, প্রত্যেকটা গেটের অ্যাবনর্মালিটির জন্য হিস্ট্রি নিতে হবে, রোগী আদৌ হাঁটতে পারে কিনা আমরা সেটা গেটে জানবো। কতদিন থেকে আমরা একটা সিমটমকে, গেট অ্যাবনর্মালিটি যদি আমরা সিমটম বা সাইন ধরি অথবা একটা কমপ্লেন হিসাবে নেই, তাহলে আমরা যেভাবে সিমটম অ্যানালাইসিস করেছিলাম সেই সিমটম অ্যানালাইসিসের পয়েন্টগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। দ্যাট ইজ মোড অফ অনসেট, ডিউরেশন, তার কখন বেশি হয়, তাহলে ওই যেভাবে অ্যানালাইসিস করা আছে ইউনিল্যাটারাল না বাইল্যাটারাল, আদৌ হাঁটতে পারে কি পারে না, পেইন আছে কি পেইন নেই, এরকম করে আমরা অ্যানালাইসিস করার চেষ্টা করব। তাহলে হিস্ট্রির মধ্যে আমাদের গেটের অ্যাবনর্মালিটি কথাগুলো থাকবে। সেকেন্ড হলো ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশনে আমি একটু আগে যে কথাগুলো বলেছিলাম যে স্ট্রেট লাইনে আদৌ হাঁটতে পারে কিনা, তাহলে প্রথম যদি
তাকে জিজ্ঞেস করবো আপনি হাঁটতে পারেন কিনা। যদি সে বলে যে আমি হাঁটতে পারি, তাইলে তাকে বেড থেকে নিচে নামিয়ে দেখতে হবে যে হাঁটাটা কতটুকু হাঁটতে পারে সে। ইন্ডিপেন্ডেন্টলি যদি হাঁটতে পারে তাহলে সে স্ট্রেট লাইন হাঁটলো, না টেন্ডেম গেট হলো, না এই যে অ্যাবনর্মালিটি গুলো আমরা বললাম এর কোনো গেট হলো কিনা সেটাকে ডিটেক্ট করা। তাইলে ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা এর সাথে সাথে দেখবো যে কম্পোনেন্টস গুলো আমরা বললাম ফিজিক্যাল এক্সামিনেশনে আমরা সেগুলোকে দেখবো। নার্ভ ঠিক আছে কিনা, মাসেল ঠিক আছে কিনা, বোনস ঠিক আছে কিনা, জয়েন্টস ঠিক আছে কিনা। সবকিছু ঠিক আছে, তারপরে অনেক রোগী বলে আমি হাঁটতে পারছি না, তাইলে তার সাইকোলজিক্যাল কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, এটাকে ফিজিক্যাল এক্সামিনেশনে আমাদের ডিটেক্ট করতে হবে। এরপর ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন আমরা সেটা সাধারণত গেটের অ্যাবনর্মালিটি কি কারণে হলো সেটাকে ডিটেক্ট করা, যদি আমরা ডিটেক্ট করতে পারি তাহলে সেটাকে ইনভেস্টিগেট করা। তারপরে ম্যানেজমেন্ট। এখন আমি কথাগুলো আগেই বলে ফেলেছি, ডাজ দ্য পেশেন্ট ক্যান ওয়াক অ্যাট অল অর নট, হাউ মাচ হেল্প ইজ নিডেড। যদি সে ইন্ডিপেন্ডেন্টলি হাঁটতে না পারে তাহলে কতখানি তার সাহায্য প্রয়োজন সেটা হিস্ট্রিতে দেখা। ডাজ দ্য পেশেন্ট ওয়াকিং স্ট্রেট লাইন, সে স্ট্রেট লাইনে হাঁটতে পারে কি পারে না সেটাকে দেখা। ডাজ দ্য পেশেন্ট টেন্ড টু ফল, হাঁটতে গিয়ে পড়ে যায় কিনা সেটাকে দেখা। ডিটারমিন দি কম্পোনেন্টস অফ দি গেট ইনভলভ, কোন কম্পোনেন্ট, জয়েন্টস, বোনস, মাসেলস, নার্ভ, সাইক্লো, কোন পার্টটা ইনভলভ হলো সেটাকে দেখা। গেট ইজ পেইনফুল আর পেইনলেস, তাহলে গেটের সাথে তার পেইন আছে কি পেইন নেই সেটাকে দেখতে পারা। আর ডিটারমিন দি ক্লিনিক্যাল টাইপ, আমরা যে কটা ক্লিনিক্যাল টাইপ বললাম তার মধ্যে কোন গেটটা এই পেশেন্টের জন্য অ্যাপ্লিকেবল, কোন অ্যাবনর্মালিটি এই পেশেন্টের অ্যাপ্লিকেবল। তাহলে এই জিনিসগুলো আমরা অ্যাপ্রোচ অফ দি পেশেন্টে দেখি। সাধারণত থার্ড ইয়ারে এর চেয়ে বেশি আমাদের তেমন একটা প্রয়োজন নেই। তাহলে আমি যে কথাটুকু বললাম এটুকু আমাদের টোটাল গেটের আজকের টোটাল ক্লাসটা। এবং ডিটেক্ট দ্য প্যাথোলজি, প্যাথোলজিকে আমরা ডিটেক্ট করতে পারি কিনা সেটা দেখ। আমাদের গেট অ্যাবনর্মালিটি ফর ইউ থার্ড ইয়ার এতটুকুই। এরপর ক্লিনিক্যাল ক্লাস একটু দেন। এর আগেরটা এটা এটা জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো কারো কোনো প্রশ্ন আছে কি? দেখেন কতজন আছে। ঠিক আছে, তোমরা কার কার ভিডিও অন করা আছে দেখেন। সবার ভিডিও অফ, প্রত্যেকে ভিডিও অন করো। ভিডিও অন করতে আপনারা সব ভিডিও অন করেন, সবাই ভিডিও অন করেন, সবাই ভিডিও অন করেন। রোল নম্বর 1, 2, 3 এখনো ভিডিও অন করেন নাই? 3 করেন না এখন? রোল নম্বর 12 করেন নাই? 12, 13, 15 23, 26 করেন না এখনো? 21, 31, 32 এখনো করেন নাই? ভিডিও অফ আছে আপনাদের? 37 ভিডিও অফ আছে?